তো আজকে আমি চলে আসছি টাঙ্গাইলের সেই ঐতিহ্যবাহী একটা এলাকায়, যেখানে যে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কমেডি ভাদাইমা টিম গঠন করা হয়েছিল, এবং ভাদাইমার কৌতুক দেখে নাই এমন কোনো মানুষ আমার মনে হয় না বাংলাদেশে আছে, এবং বহির্বিশ্বেও কিন্তু তার অনেক ভক্ত শ্রোতা রয়ে গেছে। তো এর মাঝখান থেকে আমি এমন একজন ব্যক্তির কাছে এসেছি যে শুরু থেকে ভাদাইমা টিমের সাথে ছিল, এবং উনি ভাদাইমা টিমের একদম পুরাতন সদস্য বলা চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম আব্দুল রহিম, কিন্তু অভিনয় ক্ষেত্রে আমার নাম পরিচিতি লাভ পেয়েছে কানকাটা রহিম ভাদাইমা হিসাবে। তো এটা আমাদের যারা ফ্যান ফলোয়ার আছে, যারা আমার কলিজার ভাই দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখে 2006 সাল থেকে, তো সেখান থেকেই আমার একটা পরিচিতি হয়েছে। কানকাটা রহিম নামে সবাই চেনে, ছোট বড় সবাই কানকাটা রহিম নামে ডাকে। এবং আমার কমেন্টেও অনেকে বলে আপনার নাম কেন কানকাটা রহিম ভাই, কারণ আপনার সাথে কান তো দেখতাছি দুটাই আছে। যাক, আমার তাহলে প্রথম প্রশ্ন যে কানকাটা রহিম কিভাবে হলো, এইটার উত্তর দেন আগে। তো এটা আমি আমার লাইভ যখন চালাই তখন সবাই কমেন্টে এই কথাটাই বলে, আমি সবাইকে রিপ্লাই করি যে কানকাটা রহিম নামটা হয়েছে মূলত আমাদের কৌতুকের জগতের যারা রাজা ছিল, মাথার মুকুট তাজ, আহসান আলী ভাদাইমা ভাই, তারপরে আমাদের রবি চিঙ্কু ভাই। তো 2007 সালে নেতা নামের একটা অ্যালবাম করেছিলাম যখন সিডি বাজার। সিডি বাজারে তখন তো ইউটিউব ফেসবুক বা এই যে এই সমস্ত লাইন আসাল্লাহ, হ্যাঁ, অনলাইন ছিল না, অনলাইন ছিলই না এক কথায়। তো আমরা সিডি বাজার 2006 সাল থেকে শুরু করছিলাম। তো তখন নেতা নামের একটা অ্যালবামে একটা গল্পের মধ্যে অভিনয় করছিলাম, যে রবি সিংহু তখন ছিল ঠাকুর। গল্পটা অনেক, যারা আমাদের ভাদামে দেখে অনেকেই দেখছে, অনেক ভিউ হয়েছিল, অনেক মালটা চলছিল। হ্যাঁ, তো ওই গল্পের মধ্যে আমি ছিলাম রবিবার বাড়ির কামলা, ঠাকুর বাড়ির কামলা। চুক্তি ছিল যে আমি যদি তার কাম দেখে কুতি তাহলে আমার কান কেটে দেবো। বুঝছি। তো আমি তো সরল সোজা কামলা ছিলাম, তো আমি জানি না যে সে আমার এত কাজের প্রেশার দেবো। তো একটা কাজ শেষ করে আইতাম, আবার আরেকটা দিত, আবার শেষ করে আইতাম, তার বউ একটা দিত, তার মেয়ে একটা দিত, তার মা একটা দিত, মানে একজন না একজন কাম দিতই। আর চাকু খালি যে নগে বেকার ধার দিত, ডর দেয়। তো যদি কইতাম যে কুতি, অভি চাকু নিয়ে কানের মেয়ে গেছে, ডর জোর গেছি, না 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 কুতি না কুতি না, যত জুলুমি হোক এইভাবে কাজ করে যাইতাম। এক পর্যায়ে যায় দেখা গেল যে আমার আর দেহে শরীরে কুলায় নাই। পরে রাগ করে কইছি যে কুতি। যখন কইছি কুতি, রবি সঙ্গে টপ করে চাকুটা বাইর করে আমার এই ডাইন মেরা কানটা কাইটা দিছাল। কাইটা দিলে পারে তখন রক্ত বেড়েছে, আমি কান ধরে কানতে কানতে যাবা নিছি কলা বাগানের ভিতর দিয়ে। আমার দোস্ত ছিল আমাদের শ্রদ্ধেয় আহসান আলী ভাই, যিনি আমাদের মাঝে নাই। তো তার আত্মার মাগফিরাত কামনা করি, সবাই তার জন্য দোয়া করবেন। যিনি যে অবস্থায় আছে আল্লাহ পাক তাকে যেন ব্যস্ত নসিব করে, রবি ভাইকে যেন ব্যস্ত নসিব করে। আপনারা অন্তর থেকে তার জন্য এই দোয়াটা করবেন। তো যখন কান্দি কান্দি যাইতেছিলাম, তো আহসান ভাই ছিল আমার দোস্ত। আহসান ভাই আমার বলে, দোস্ত কী হয়েছে, কান্দেনকে, আপনার কান কেটে দিয়েছে কেরা? কান্তি কান্তি আমি বলি যে দোস্ত আমার কান কেটেছে রবি সিংহু ঠাকুরে। কি আমারই দোস্তর কান কেটে দিছে, এত বড় সাহস! হ্যাঁ, নিয়ে নয় না আমারে দেখেন নি, জাত করে আলামু। আমি বললাম দোস্ত পারবেন না, খুব চালাক এবং হলো চিকন বুদ্ধির মানুষ, আপনার কানও কেটে দেবো। কারণ না, আমার খালি নিয়ে নই। পরে এক পর্যায়ে আমি সাহস পেয়ে না ফাঁকে থেকে বাড়িটা দেখাইতে যে উই জই বাড়ি। তখন আহসান ভাই তো অভিনয়ের রাজা ছিল, আগেই বললাম, কেটে গেলি খাটে চুক্তি করে যে আমি যে হ্যার দোস্ত এটা পরিচয় দেয় না, যে চুক্তি করে যে আপনার কাম দেখে যদি আমি কুতি আমার কান কেটে দেবেন, তাই তো? ঠাকুর কয় হ্যাঁ, এর আগে যারা কামলা থাকছে কুতছে কান কেটেছি। বলে আমি কুতম না, না কুতলি তো আর কাটবেন না। কয় না, না কুতলি কাটবো না। তখন একটা পেঁচ দেয় বলে যে আপনি যদি আমার কাম দেখে কুতেন, বলে তুই কান কেটে দিবি। তখন হলো আহসান ভাই ওই চুক্তিতে ওই বাড়িতে কাম করে। তো তার কাম কাজ হলো সব উল্টাপাল্টা থাকে। যেমন কয় যে আমার মায়ের একটুকা যত্ন করিস, আমি যে পূজা করবার গেলাম, মা হইলো বেড়াম মানুষ, একটুকা টিপি করিস, এমনভাবে টিপতে গলার বগল যায়, গলার টিভিতে তাদের মাইরি হালায়। কয় শালার বুড়ি আর কত আমার জ্বালাবি। এক শটে দেওয়া যায় মা মেরে হালাইছে, আবার আর এক শটে পোলা 5 ধরে দিকে বাপের নাকি যে আমি যামু মুয়া খামু, নাড়ুর মুয়া খামু। ওই ডাক কয় ওই ফান, মানে আমার নাম থেকে এলো ফান, না আমার নাম থেকে গুগু, আর নাম থেকে ফান। তো গল্পের মধ্যে তো তখন ডাক দেয় ওই ফান, সোনার জাইরা বলার সোজা করছে। ঠাকুর তো রাগ করে
ও দৌড় বেড়ায় নাড়ি দিয়ে বাইরে হুয়াইয়ে আবার পাউডুকে বেঁধে আবার বেহা থাকবে আবার ঠাকুরে বলতে পারবো তক্তা বিছে তক্তার মধ্যে আবার সোজা করে হুয়াইতে হয়। এইভাবে শর্টকাটে বলি, এইভাবে ঠাকুরের গোষ্ঠী একবার নির্বংশ করে হালায়। তো তারপরে যেমন ঠাকুরে বিরক্ত হয়ে কয় এটা কাম হলো, ও কয় যে কাম থেকে কুতায় ঠাকুর সাহেব কয় কুতি তো এবার কাম করে আমার গোষ্ঠী দোয়া করে হালে কুত না কি করবো, যে সময় কুতি তখন হলো 2 কান ধইরে রবি সিংগুর কাটাতে আসেন ভাই। তো সেখান থেকে এই গল্পটা খুব ভাইরাল হয়েছিল, তখন থেকে ওই কান কাটা রহিম হিসাবে সবাই পরিচিতি পায়। তো এইভাবে আর কি আমার নামটা কান কাটা রহিম হয়েছে। যাক, আরেকটা বিষয় ছিল যে আপনার আরেকটি গল্প ছিল, সেটার মধ্যে আপনি ঠাকুর ছিলেন, ওই ঠাকুর টানো এরকম একটা ডায়লগ ছিল। তো আপনি আইসা উল্টা পাল্টা মানে আপনার যা সাথে সাথে ওই ভাদাইমা ভাইও তাই বলতো। তো ওটার বিশ্লেষণ হলো এই যে আসান ভাই যখন বিয়ে করতে যাবে তো তার হইলো বাপে যায় তার পাত্রী দেখার জন্য। তো এই গল্পটা ভাইরাল হয়েছিল, বাপে যখন পাত্রী দেখবার যায় ও করে কি আগে ঠাকুর এনে বিয়ে পড়াতে হয় অ্যাডভান্স। অ্যাডভান্স। তো আমি বলতেছি যে অভিনয়টা এটা 2টা গল্প হয়েছিল। তো একটার মধ্যে আমাদের নাইব আলী ভাই শরৎদীয় নাইব আলী ভাই করসাল, নাইব আলী ভাই এখনও জীবিত আছে। তো নাইব আলী ভাই বলছাল, আবার আরেকটার মধ্যে আমিও করছিলাম। তো আমি অনেক গল্পের মধ্যে স্টেজও করি ঠাকুরের অভিনয়, আবার এখন ঠাকুর করি না, অন্যজনদের দিয়ে করাই। তো গল্পটা ছিল এরকম যে ঠাকুরে বলতেছে যে মন্ত্র আমি যা বলমু বিবাহ লগ্নে তোমার কিন্তু বলতে হবে, সাথে সাথে সব বলতো। হ্যাঁ বলতে হবে। তো মনে করছে তাহলে হ্যাঁ শুরু করে লাগবো। ঠাকুর কয় ঠিক আছে বুঝছাও, এই যে উল্টা উল্টা একটা পয়েন্ট, ও কয় বুঝছাও, ঠাকুর কথা আরে শুরু করি নাই, কয় শুরু করি নাই, এই ধরনের একটা তবে scene। আপনি কি জানেন আপনাদের এই গল্পটা এত পরিমাণ নকল করা হয়েছে আপনাদের গল্প দেখে, যে সবাই কিন্তু এই জাতীয় ভিডিও অনেকেই বানাইছে। নকল তো অবশ্যই হয়েছে, বললাম না যে নাই বেলি ভাইরে দিয়ে করানো হয়েছে, তারপরে আমার দিয়ে করানো হয়েছে, আরও অনেক। মানে আমাদের টাঙ্গাইলে ওই সময়ে ঠিক আছে 27টা টিম বেড়েছিল কৌতুকের, আসান ভাইয়ের কম্পিটিশন হিসাবে প্রতিযোগিতা হিসাবে, কিন্তু একটাও নাই আসান ভাই ঠিক আছে। যাক, আচ্ছা, এখন আমার পরিশেষে আরেকটি প্রশ্ন, যে সর্বপ্রথম আপনারা যখন টিমটা গঠন করেছিলেন তখন টিমে কে কে ছিল, সবার নাম যদি একটু বলতেন। তো আমি তো 2 অ্যালবাম না 3 অ্যালবাম পর থেকে কাজ শুরু করছিলাম, সম্ভবত 2 অ্যালবাম। তো একটা হয়েছিল অরিজিনাল, যেটা সুর একবার ফার্স্ট শুরু দিয়ে হ্যাঁ, হ্যাঁ। আসান ভাই, সেটা হলো ক্যাসেটের নামই ছিল ভাদাইমে। বাদাইমা। তারপরে একটা ছিল হইলো বোর কামাই, তো ওইটা ভাঙ্গা করা হয়েছিল ঘর জামাই। ওই ঘর জামাই থেকে আমি শুরু হয়েছিলাম আর কি, তারপরে থেকেই আমার শুরু এই আর কি। যাক, আমি তো তখনও যখন শুরু ছিল তখন তারা মেন যে 3জনই ছিল, এবং পরবর্তীতে বিভিন্ন কারণে হয়তো কিছু কিছু গল্পে 2-1জন বাদ গেছে। আমি আবার একটু নতুন সবার নতুন- নামগুলো জানতে চাইতেছি, যে আপনি শুরু যখন করেছিলেন তখন কাকে কাকে আপনি পেয়েছিলেন। আমি যখন শুরু করলাম যে হ্যাঁ, হ্যাঁ। আমি যখন শুরু করলাম তখন পরিচালক ছিল বিপুল খন্দকার, তার মাধ্যমে আমি ওই গ্রুপে ঢুকি। তো আমি যে পাইছিলাম হলো রবি সিংকু ভাইকে, আসান ভাইকে, তখন আবার নাইব আলী ভাই কাজ ড্রপ ছিল, তখন আমি ওই গ্যাপে ঢুকছিলাম। নাইব আলী ভাই 3 নাম্বার চরিত্র যে একটা আর্টিস্ট লাগে ওই জায়গাটায় আমি কাজ করতাম। এইভাবে আর কি মেন এই 3জনই ছিলাম ওই মুহূর্তে। তার পরবর্তীতে মোস্তফা আসছে, আবার আরও ছোটোখাটো অনেক আর্টিস্ট পর্যায়ক্রমে আর কি গ্রুপে ঢুকছে এই আর কি। যাক, আরেকটা বিষয়, আমরা আপনাদের এই কৌতুক টিমটাকে অনেক আগে থেকেই চিনি। তো এটার আদিকাল থেকে কিভাবে শুরু হয়েছিল এবং প্রথম কে শুরু করেছিল এই বাজারটা, মানে এটা কি এই ক্যাসেট জগতে ক্যাসেট না তার জগতে? আগের? ক্যাসেট জগতে, অথবা আপনারা কৌতুকটা যে শুরু করেছিলেন, আমরা যতটুকু জানি এটা একটা যাত্রাপালার অংশ। সংযাত্রা, সংযাত্রা। হ্যাঁ সংযাত্রা। যেমন ওই আমিও যখন তাদের টিমে ছিলাম না, তারা যখন সংযাত্রা করতো, সংযাত্রা কইয়া মাইক মারতো, জায়গায় জায়গায় 2-3 টিম দিয়ে সংযাত্রার কম্পিটিশন হইতো। শিল দিত, আগের আমলে তো শিল ছিল, শিল তো চিনই, শিল দিত, কলসি দিত, বা কিছু খরচাপাতি দিত। এইভাবে যারা 2-3 টিম মিলা করতো, সংযাত্রা কইয়া মাইক মারতো, অনেক লোক হইতো। মানে পেমেন্ট হিসাবে শিল দিত, হ্যাঁ, টাকা পয়সা দিত না তখন। না ওই সামান্য কিছু হয়তো খরচা বর্চা দিত, যে গাড়ি ভাড়া, আর হইলো পুরস্কার হিসাবে এই শিল থাকতো, কলসি থাকতো, বিভিন্ন রেডিও থাকতো, টিভি থাকতো, এইভাবে আর কি পুরস্কার থাকতো। পুরস্কার থাকতো। তখন ওই দেখা গেল যে ফুটবল খেলার মধ্যে যেমন একটা জনপ্রিয় হয়েছিল আবাহনী মোহামেডান, আমাদের টাঙ্গাইল সংযাত্রার মধ্যে ধান্য এবং বড় বাসিলা, এরা 2টা টিম ছিল খুব প্রতিদ্বন্দ্বী। এদের 2 টিমের নাম কয়া যখন যিনি মাইক মারছে অনেক দর্শক হয়েছে, আমরা ছোটকাল থেকে দেখতে গেছি তাদেরকে। আপনি স্টেজ প্রোগ্রাম করছেন কতবার হবে?
ওটা ভাই শেষ করতে পারবো না, বহু স্টেজ বহু করছি। শত শত হাজার হাজার। হ্যাঁ অনেক শেষ, ওটা গুইনা শেষ করতে না, অনেক স্টেজ করছি আপনি এমনি কোনো আমি। স্টেজ তো শুধু একজনের সাথে কাজ করিনি ভাই, আপনার লাইভ চলতেছে বা আপনার সাক্ষাৎকারে আমি সরাসরি কিছু কথা আছে বলা যায় না, তারপরে একটুকে বলি। সেটা হলো আমি কাজটা আসান ভাইয়ের সাথে করছি স্টেজ, তারসিরা বাদামের সাথে অনেক করছি, জহের ছিল তার সাথে কাজ করছি, আমি নিজেও ছোটোখাটো পোলার নিয়ে টিম করছি, তাদের নিয়েও কাজ করতেছি, এখনও কাজ করতেছি। এখন আমার টিমে কাজ করতেছে নাহাইম দাদুল ভাদাইমে, আমার বন্ধু শরীফ আছে, তারপরে কালাসান আছে, আরও যারা আছে ছোটো একটা টিম এখনও আমার সরাসরি স্টেজ প্রোগ্রামের জন্য কাজ চলতেছে। এবং যারা ওই টিম দিয়ে অ্যালবামের কাজ করতে চায় বা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে চায় তাও করে দিই। বুঝতে পারছি। আপনারা ইউটিউবের কাজ কাম কিভাবে শুরু করলেন এবং যাত্রাটা কিভাবে শুরু ছিল? সিডির বাজারের পরে তো সাক্ষাৎকারটা বড় হয়ে গেছে না? বড় হোক সমস্যা নাই, আপনি ইউটিউবের বাজারটা তো আসলো মনে করেন সিডির অনেক পরে। অনেক পরে, মানে ইনিও একটা কথা আছে, যখন ইউটিউব বাজারটা আসে তো আসলে সম্পূর্ণ এই জগতের ইতিহাস আমি অনেক জানি, সব ইতিহাসের সাথে কিছু না কিছু জড়িত হয়ে গেছি। এই ইউটিউব জগৎটা একমাত্র বাংলাদেশে টাঙ্গাইল, এই কৌতুক জগৎ করেন, শর্ট ফিল্ম করেন, বিভিন্ন পর্যায়ে যারা কাজ করতেছে এখন, তার কেউ জানতো না, আমি নিজেও জানতাম না ইউটিউব কি। ঠিক আছে, তো একদিন ঢাকা থেকে আসলো আমাদের ওই সোনালী প্রোডাক্টসের মালিক ইকবাল ভাই এসে আমার যে কোনো একজনের মাধ্যমে ফোন করে নিল, শহরে কথা বললাম, তিনি বললো আমাকে কাজ করে দেন। কিভাবে কি কাজ? তখন সিডি বাজার মোটামুটি পড়ে গেছে গা। তখন বললো যে আমি ইউটিউবে কাজ করবো আপনাদেরকে দিয়ে। আমি বললাম ইউটিউব কি? আমরা সবাই গেলাম ইউটিউব কি? ওটা আপনাকে বোঝার দরকার নাই, গোমর রাখলো। তখন এইভাবে চুক্তি করলাম, 4-5 করে গল্প সিডি বাজার যেরকম করতাম ওইভাবে করে দিব। তো আমরা জহেরে দিয়া, রবি ভাইরে দিয়া, মস্তফা ছিল, আমি ছিলাম, এইভাবে আমরা একটা টিম করে শুরু করছিলাম। এই যে আস্তে 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 সবাই কোম্পানির মালিকরা বিভিন্ন শিল্পীর কাছে যাইয়া বা বিভিন্ন শিল্পীরা জানলো যে ইউটিউবে কাজ করা যায়। তারপরে তো 2018 সাল থেকে তো মনে করেন যে এই এক পর্যায়ে 22-23 সাল পর্যন্ত একটানা কাম চলছে। এই যে 2-3 বছর ধরে একটু কমছে। ও, তাহলে আপনি সেই মাসে 30 দিনই কাজ করছি, এমন সময় গেছে। তাহলে দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারতেছেন সেই শুরু থেকে ভাদাইমা টিমে ছিল, এবং পাশাপাশি উনি যখন দেখলো যে সিডি বাজার বন্ধ হয়ে গেছে এবং এক কথায় মার্কেটটা ডাউন, ঠিক তখনকার পর্যায়ে ইউটিউবেও কিন্তু শুরুতেই উনি ছিল, এবং শুরুটা জহের ভাইকে দিয়ে উনি একসাথে কাজ করেছে। হ্যাঁ, রবি ভাই, জহের, তারপরে মোস্তফা, আমরা শুরু করছিলাম ইউটিউবে। তাও শুটিং করছিলাম বড় বাসালিয়া। ওই শুটিংটাতে মানিকও ছিল, মানিক ছিল, তোমাদের যে বন্ধু মানিক, হ্যাঁ, ও ছিল, ওইতেই আসছিল ইকবাল ভাইয়ের কাছে। তখন প্রায় হাসাহাসি করছে যে না কি এর শুটিং করে, কি এর ইউটিউব, কি এর কি, এর আরও অনেক ইতিহাস আছে। যখন ইউটিউব শুরু করলাম, আসান ভাই এই ইউটিউবে আর কি রে, কি এর ইউটিউব, রবি ভাই কি এর ইউটিউব, এরা কেউ জানতো না, আমরাও জানতাম না। আস্তে আস্তে ইউটিউব চ্যানেলটা রবি ভাইরে কইয়া, আসান ভাইরে কইয়া, আমি তো মেলা কইছি যে খুলেন, কাজে লাগবো, আপনারা সেলিব্রিটি লোক, কাজ করে নেবো। তারপর খুলছে। খোলার পরে মোটামুটি আল্লাহ দিলে ভালোই এগিয়ে গেছে, কাজ কাম করছে। হ্যাঁ, আমিও তার চ্যানেলে কাজ করেছি, রবি ভাইয়ের চ্যানেলে কাজ করেছি। তো আবার তার সেরা বাদে ওরাও খুললো, দেয়া দি, ও অনেক কাজ করছে, রঘুনাথ দার কাজ করছে, সাদিয়া এন্টারটেন, যে হরজত ভাইয়ের কাজ করছে, এরকম ঢাকা। ওই সময়ে ভাই নাও যদি থাকে, আমাদের পাশে 30-40টা চ্যানেলের মালিক কাজ করাইছে সব সময়। মাসে 30 দিনও কাজ করে আমরা ফুরাইতে পারি নাই, এবং কাজের জন্য পারাবারি, কারে আগে দিতে পারি, কারে আগে নিতে পারে, এইরকম পর্যায়ে ছিল। যাক, সব মিলে বর্তমানে কেমন আছেন, কোন পর্যায়ে আছেন? সব মিলে বলতে গেলে এটা একটা ইতিহাস। এক সময় তাদেরকে জোর করে অনেকটা বুদ্ধি দিয়ে চ্যানেল খুলছে, তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমি আমার জায়গায় রয়েছি, আমি যে একটা শিল্পী, ওই শিল্পীর কাতারে রয়েছে, আমার কোনো চ্যানেল নাই। এদারিং বয়সকালে, বুড়াকালে, শেষকালে একটা ইউটিউব চ্যানেল খুলছি, একটা পেজ খুলছি, কিন্তু আহামারি কোনো সাড়া পাইতাছি না, মনিটাইজ পাই নাই। তো এই পর্যায়ে আছি ভাই, এখন যাক, কাজ আপনার কাম। চ্যানেল আর পেজটার নাম বলে দেন দর্শকদের। আমার একটা ইউটিউব চ্যানেল আছে কানকাটা রহিম কমেডি, আর একটা পেজ আছে, প্রোফাইল পেজ, সেটা হলো ভাদাইমা রহিম, এই নামে খোলা। একটা বিনোদন সেরা রহিম আছে, এর না ছোটো ছোটো, আর একটা আছে ফানি ভিডিও রহিম। যাক, আমরা সবাই ওনার পেজ এবং চ্যানেলটি ফলো করে দিব। বিষয় হলো কি, উনি আসলে অন্যের জন্য কাজ করতে করতে নিজের জন্য কিছু করতে পারে নাই। বুঝতে পারিনি।
আসলে পরের জন্য যারা আমরা কাজ করি অবশ্যই কঠোর পরিশ্রম দেই, কিন্তু উনি আসলে শেষ বাজারে এসে নিজের জন্য চ্যানেল এবং পেজ তৈরি করছে। অথচ উনি এমন একটা মানুষ যে প্রত্যেকটা টিমের পিছনে এতটা শ্রম এবং পরিশ্রম দিয়ে গেছে যে প্রত্যেকটা টিম ওনাকে মনে রাখতে হবে যে কতটুকু পরিশ্রম এবং ওনার অনুপ্রেরণা ছিল। তো যাই হোক, আমরা আজকে এসেছি একদম টাঙ্গাইল একটা প্রত্যন্ত গ্রামে, যেখানে আমাদের এই টাঙ্গাইল বড় বাসালিয়া, তারপর দাইন্যা, বিভিন্ন এলাকা থেকে এই বাদাইমা শিল্পী গোষ্ঠীর জন্ম। তো এর মধ্যে আপনি কোন কোন এলাকার মধ্যে আছেন? আমি আছি হলো টাঙ্গাইল সদরে, শহরের সাথে আমার বাসা, গ্রামের নাম কাকমারা। তো সব কিছু টাঙ্গাইল সদর আর কি, পোস্ট অফিস, তারপরে থানা, জেলা সব। আশান আলী ভাই যে আমাদের মূল বাদাইমা, ওনার বাসাটা কোথায় ছিল? ওনার বাসাটা ছিল হলো দান্যে, এখনো আছে, ছিল বলতে কি এখনো আছে দান্যে। দাইন্যা, রাইট। রবিবার বাড়ির দান্যে, নাইবেলি বাড়ি হইলো বাগিল, যদিও ওই ইননটা দান্যে আর কি। এখন দেখা গেছে মারা যাওয়ার মধ্যে তো কে কে মারা গেছে? অনেকেই ভাই, এই না মনে হলে অনেক কষ্ট আসে ভিতরে। বড় বাসালা থেকে শুরু করি, তাদের সাথে আমি কাজ করছি। আমার সাথে এই ভাদাইমা জগতের কারোর সাথে কোনো হিংসা রাখি না ভাই। আমার একজন শালা গেলে আমি তার দুলাভাই করার চেষ্টা করি। একজনে আমাকে যদি অপমান করে তারপরের দিন আমি তার সাথে মিশার চেষ্টা করি। এটা আমার অনেকেই বলে যে এই গুন্ডা রহিমের আছে। তো আমি আইব ভাইয়ের সাথে কাজ করছি সিডি বাজারে। আয়ুব ভাই তো অনেক পুরাতন লোক। হ্যাঁ, ওই আসান ভাই ওই যোগাইলে আইব ভাইয়ের সাথে স্টেজে কাজ করছি, সিডি বাজারে দু একটা কাজ করছি অনেক আগে। তো এর না ভাইরাল হয়েছে আল্লাহ। আবুল ভাইয়ের সাথে কাজ করছি, কুরআন ভাইয়ের সাথে কাজ করতে পারি নাই, তো তিনি তার আগে মারা গেছে। আবার এদিকে আসলে এবারে আসান ভাই, রবি ভাই, নাইব ভাই, জামান ভাই ছিল, ফরিদ ভাই, ফরিদ আহমেদ সাথী, যিনি সর্বপ্রথম ভাদাইমা তার হাতেই শুনছি এবং দেখছি, তিনি শুরুটা করছাল। তারপরে আমরা যেটা জানি যে বিপুল খন্দকার। বিপুল খন্দকার হইলো প্রথমে ক্যামেরাম্যান হিসাবে ঢুকছাল, জানি সত্য যেটুক। তারপরে ফরিদ ভাই যে কোনো কারণে বিভিন্ন মিডিয়ার তো থাকে, যে কোনো কারণে আবার বিপুল ভাইয়ের হাতে দায়িত্বটা গেছে। বিপুল ভাই দীর্ঘদিন চালাইছে, কিন্তু ফরিদ ভাইয়ের থেকে বিপুল ভাই পরিচিতি লাভ করছে বেশি পরিচালক হিসাবে। কিন্তু শুরুটা ফরিদ আহমেদ সাথীর নাম ছিল, ওই যে ভাদাইমা প্রথম অ্যালবামে। হ্যাঁ হ্যাঁ রাইট, প্রথম অ্যালবামটা ফরিদ আহমেদ সাথীর নাম ছিল, এটা আমরা অনেকেই দেখেছি। 2006 সালে রিলিজ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আজকে আপনার একটা ছোট একটা সাক্ষাৎকার নিলাম। তো রহিম ভাই, ওনাকে কিন্তু অনেকেই চিনেন আপনারা। আমি জানি যে এতক্ষণ ভিডিওতে আপনারা ওনার ফেস কাটিং দেখেই চিনে ফেলছেন যে উনি কত শত শত ভিডিওতে ওনাকে আপনারা দেখেছেন। তো যাই হোক, ওনাদের এই জনমানবের সাধারণ জীবন ওনারা এখনও গ্রামে আছে। তবে রহিম ভাই, শেষ একটা প্রশ্ন করব যে আর্থিকভাবে কতটুকু লাভবান হয়েছেন, মিডিয়ার টাকা কতটুকু ইনকাম করেছেন? আমি আমার মন ঘুরে ভালো, আমি জানি যে আপনি এই প্রশ্নটা করবেন, কারণ বিদেশ থেকে যারা আসে, হয়তো সাক্ষাৎকারটা অনেক বড় হয়ে গেল, অনেক কাহিনী আপনি বিভিন্ন ক্ষেত্রে তুলে ধরলেন। তো বিদেশ থেকে যারা আসে, আমাদের যারা দেখে সবসময়, তারা তো আইসা মনে করে যে আমরা অনেক টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক, কিন্তু আইসা পাত থেকে মাথা মতো চায়, খুব হাইক ছাড়ে, আইকাপ করে, ভাই আপনারা এই পরিস্থিতিকে, এইরকম তো আপনার থাকার কথা না। কিন্তু আসলে আমরা শিল্পী যারা, আমাদেরকে, আমরা আসলে ওই যে বলে না, শুধু এবার খাস বাংলায় বলি, কামলা হিসাবে কাজ করছি, বেতন দিছে, নিয়ে বউ বলা নিয়ে চলছি, আমরা মনে করি যে এইভাবেই চলবে। কিন্তু এর পিছনে যে একটা জীবন আছে, একটা ভবিষ্যৎ আছে, এটা আমরা ধারণা করি নাই। তো যারা এটা ভাবছে বা চালাক, তারা চ্যানেল খুলছে 2018 সালের থেকে দোল চালছে, মনে করেন যে একটানা 4-5 বছর তারা কিছু কামাই করে নিছে। তো এই হলো পরিস্থিতি। আমার আর্থিক অবস্থা ভাই আল্লাহ পাকের রহমতে 10-এর দোয়ায় আমি এই জগতে কাজ করে, কর্ম করে, নিজে বউ বলান্ডে খাওয়াইয়া কিছু কিছু রাইকে সামান্য একটুকা বউ বলান নিয়ে থাকার মতো একটা ছোট্ট একটা বাসা করছি, এইটাই আমার চালান, আর কিচ্ছু নাই। সারা জীবনের কামাই দিয়ে আমি এইটাই করছি ভাই। এখন বর্তমানে যে কাজ নাই, বসা, এখন জানি না সামনে কি হবে, ভবিষ্যতে আল্লাহ জানে। যাক, আসলে উনি একটা জিনিস ক্লিয়ার করলেন যে ছোট একটা বাসা বলতে, ওনার বাসায় আমি গিয়েছি, যথেষ্ট ভালো একটি বাসা উনি করেছেন। এখন একটা বিষয় হলো কি, উনি যেটা আক্ষেপ করলেন যে অনেক চ্যানেল মালিক এবং পেজ, যাই বলেন না কেন, কোম্পানি বলেন, সবাইকে উনি পরিশ্রম করে ভিডিও বানিয়ে দিছে, এর বিনিময়ে উনি ন্যূনতম একটা পেমেন্ট পাইছে। কিন্তু লাভবান হয়েছে কারা? যারা ছিল চ্যানেল মালিক, যারা কোম্পানি মালিক, তারা কিন্তু বড় বড় অ্যামাউন্ট মানে টাকা ইনকাম করছে। কিন্তু ওনারা ঠিক ওই জায়গাটার থেকে আমরা যতটা মনে করি আহামরি ইনকাম, ওই আহামরি ইনকামের পাতে ওনারা পড়তে পারে নাই। তো ওনারা পেমেন্ট হিসাবে স্বল্প মূল্যে যতটুকু পাইছে, যাক, ওতেও আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তবে অনেক পরিশ্রম করছে। যাই হোক, ধন্যবাদ আপনাকে। হালালভাবে থাকছি, হালালভাবে চলার চেষ্টা করছি। আর যাই করি, যদিও এটা মনে করেন যে হাদিস অনুসারে ইসলামের দৃষ্টিতে না চলে না,
কিন্তু গান বাজনা ছোটোকাল থেকে করছি, এইভাবে জড়িত হয়েছি। তারপরেও আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ভাই, এবং আল্লাহর কাছে কইছি, আল্লাহ যদি তুমি চোরেরও তো একটা কর্ম থাকে, রেজেক থাকে, আমার যদি এই ফেলে রেজেক তুমি লেগে থাকো, ইন থেকে আমার হালালভাবে রেজেক দিও। তো আমি ওইভাবে বাইসা গেছে চলার চেষ্টা করছি। অবৈধ কোনো ভিডিওতে কোনদিন আজ পর্যন্ত কাজ করি নাই, অনেকে টাকার লোভ দেখে নিতে পারে নাই খারাপ কোনো ভিডিওতে, এবং যাই কিছুদিন থেকে পাইছি এটা নিয়ে আমি আমার মতো করে চলার চেষ্টা করছি। এই জন্য 2টা টাকা রাইকা এই বাসা টোকা যেটা দেখলা ছোট্ট একটা এই ডুলাই করছি। তো এর মধ্যে অনেকে করতে পারে নাই। আমাদের এই জগতে যারা এই যে আসান ভাই রবি ভাই মারা গেছে, কত সাংবাদিক কত চ্যানেলের মালিকরা দেখছে, মেলামেশা করছে, তারা কি করলো এত বড় সেলিব্রিটি। আসলে আমাদেরকে মাইসে ব্যবহার করছে, আমরা সবটি সরল লোক, লেখাপড়া জানি নাই। তো আমাদের যেভাবে ব্যবহার করছে, যা কইছে আমরা খালি কাজের জোশে, অভিনয় করার জোশে অভিনয় করে গেছি, এই হলো বিষয়। তো আমার কথায় ভাষায় অনেক কথা অনেক তথ্য তুলে ধরছে, আবেগেও কইলাম। যদি কোনো ভুল টুরি সন্দেহ হয়ে থাকে কথায়, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভালোবাসার কলিজার ভাই যারা আছেন, ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।